সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমিদ। অভ্যুত্থানের দুইজন নেতা এই সরকারের অংশ হওয়ায় শুরু থেকে এই সরকারকে এনসিপির এবং এনসিপিকে কিংস পার্টি বলে আখ্যা দিয়ে আসছিল বিএনপি। সম্প্রতি জাতীয় পার্টির মহাসচিব শামীম পাটোয়ারিও অভিযোগ তুলেছেন এই সরকার জামায়াত এনসিপির সরকার। এদিকে শনিবার এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিএনপি সহ অন্যান্য দলের অংশ থাকলেও অন্তর্বর্তী সরকারের সব ব্যর্থতা ও সীমাবদ্ধতার দায় এনসিপিকে নিতে হচ্ছে। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় সরকার সবার, দায় কি একার? আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন তাজনুভা জাবিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, এবং মোস্তফা ফিরোজ, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখার নাম্বারে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেবো এখনকার প্রধান শিরোনামগুলো। নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি বিএনপির। পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে ভোট, সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো, বললেন প্রেস সচিব। নির্বাচনের অপেক্ষায় বিনিয়োগকারীরা, ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিএনপির বৈঠকে আমির খসরু। এলডিসি উত্তরণ আপাতত স্থগিতের পরামর্শ, সরকারকে জাতিসংঘে চিঠি দেওয়ার আহ্বান। কেবল কার্যক্রম বন্ধ করে আওয়ামী লীগকে প্রতিরোধ করা যাবে না, বিচারের মাধ্যমে নিষিদ্ধের দাবি নাহিদের। আইনের সুযোগ থাকলেও এখনও সিদ্ধান্ত নেয়নি প্রসিকিউশন। পোষ্য কোটা স্থগিতের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাল শাটডাউন কর্মসূচি শিক্ষক কর্মকর্তাদের। নির্বাচন নিয়ে সংশয় শিক্ষার্থীদের, যথাসময়ে আয়োজনের আশা ইসির। এবং আরসিবিসি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের রিজার্ভ চুরি, 8 কোটি 10 লাখ ডলার বাজেয়াপ্তের আদেশ ঢাকার আদালতের। ফিলিপিন্সের ব্যাংক কর্মীরা জড়িত থাকায় ফেরতের আশা সিআইডির। আমরা আলোচনায় আসি। প্রথমেই তাজনুভা জামিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, আপনাকে দিয়ে শুরু করি। সহজ প্রশ্ন, সেটা হলো যে বিএনপি সহ অন্য দলের অংশ থাকলে অন্তর্বর্তী সরকারের সব ব্যর্থতা ও সীমাবদ্ধতার দায় এনসিপিকে নিতে হচ্ছে। এই কথার সত্যতা কি? এবং আপনাদের এই যে আপনাদের নেতা হাসনাত আব্দুল্লাহ যে বক্তব্যটি দিলেন, এটির সপক্ষে আপনাদের কেন মনে হয় যে আপনাদের সব দিকেই সব দায় যাচ্ছে? ধন্যবাদ আপনাকে ফিরোজ ভাই, এবং দর্শক যারা দেখছেন আপনাদেরকে শুভেচ্ছা। আপনি নিজেই বললেন সহজ প্রশ্ন আসলে এটা গণ অভ্যুত্থান ছাত্র তরুণদের নেতৃত্বে হয়েছে। এটা আসলে বিশ্বব্যাপী সবাই জানে। আমরা যেরকম নেপালে বলি যে জেনজিদের নেতৃত্বে হয়েছে, এই গণ অভ্যুত্থানটা আসলে ছাত্রদের নেতৃত্বে হয়েছে, এবং তাদের নেতৃত্বে বাকি রাজনৈতিক দল, সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে। তো ওই সময় গত 1 বছর আগে যখন গণ অভ্যুত্থান সফল হয়, 5ই আগস্টের পরবর্তী সময়ে যখন সরকার গঠন করে, আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছিল যে ছাত্ররাই হচ্ছে সর্বা, তাদের হাতেই আসলে সব কন্ট্রোল। নির্দলীয় কিছু ছাত্রের নেতৃত্বে হলেও সেখানে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠকদেরও কিন্তু অংশগ্রহণ ছিল। সেখানে ছাত্র দলও অংশ নিয়েছিল, ছাত্র শিবিরও অংশ নিয়েছিল। কিন্তু পরবর্তীতে যখন সরকার হয়, এটা দেখে মনে হচ্ছিল যে এটা হচ্ছে ছাত্রদের সরকার, এবং বিশেষ করে এই 4-5 জনের সবাই আছে এটার নেতৃত্বে। আসলে এটা যতদিন যায়, আপনি সহজ প্রশ্ন এই কারণেই বললেন, কারণ 1 বছর পরে এসে আপনি যখন ফিরে তাকাবেন, আপনি দেখেন আমাদের যদি আসলে সেখানে আমাদের একক কর্তৃত্ব থাকতো সরকারের, তাহলে কিন্তু অনেক কিছু আমাদের মতো করে হতো। যেমন আমরা কিন্তু জুলাই সনদের অনেকগুলো বিষয়ে পরবর্তীতে রাজি হয়েছে। ইভেন 5 আগস্টের পর থেকেই যদি আমরা শুরু করি, বিপ্লবী সরকার গঠনটা কিন্তু জাতীয় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হয়নি দেখে আমরা গঠন করতে পারিনি। এরপর জুলাই ঘোষণাপত্রটাও কিন্তু সরকার শেষমেশ দিয়েছে, কিন্তু সেটা একটা রাজনৈতিক দলের দিকে এক ধরনের হেলে আছে।
এবং পরবর্তীতে নির্বাচনের সময়সীমা, লন্ডনে গিয়ে বৈঠক করে আসার পর নির্বাচন নিয়ে সব কিছু কিন্তু একদম একতরফা হয়ে গেল। এছাড়া যেটা হাসনাত বলছিল যে জনপ্রশাসন মানে প্রশাসনে যে ব্যুরোক্রেসিতে যে বা পুরনো এস্টাবলিশমেন্টে কিন্তু আমাদের কোনো প্রতিনিধি নাই, বা মিডিয়াটাও মানে আমরা বা ছাত্ররা তরুণরা এই পুরো ন্যাশনাল পলিটিক্সের প্ল্যাটফর্মেই নতুন, কিন্তু কেন জানি মনে হতো যে সরকারটা হচ্ছে আমাদের। এখন এখানে সরকার আর প্রশাসন আসলে আলাদা হয়ে গেছে। অন্যান্য সময় যেটা হয় যে দল গঠন করে প্রশাসন তারই থাকে, এখন এখানে যেহেতু সব দলেরই কিন্তু আসলে উপদেষ্টারা ছিলেন এবং প্রশাসন তো এক ধরনের, যেহেতু আমাদের দীর্ঘদিন ধরে একটা প্রচলন ছিল যে দুইটা রাজনৈতিক দল আছে, সো একজন গেছে এখন সবাই আরেকজনের হয়ে যাবে, মানে এটা আমাদের ব্যুরোক্রেসি বা আমাদের স্থানীয় প্রশাসন বা আমাদের আইন শৃঙ্খলার এটা একটা মাইন্ডসেট যে বিএনপি গেছে আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ গেছে বিএনপি আসবে। সো এই ধরনের একটা প্রথা কিন্তু বাংলাদেশে স্টাবলিশ ছিল। এবং এর পরে যেহেতু গণ অভ্যুত্থানটা এই যে ছাত্রদের বলে একটা বলা হয়, এবং যখনই এর ব্যত্যয় ঘটে, ব্যত্যয় বলতে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার যখন কোনো ব্যত্যয় ঘটে, যদি কখনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় বা কোনোখানে মব হয় বা যে কোনো কিছু, সেটা সব সময় এটার দায় কিন্তু ছাত্রদের উপর পড়ে। আপনি দেখেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে কিন্তু কিছু এসেছে, জাতীয় নাগরিক কমিটি থেকে কিছু এসে কিন্তু এনসিপি গঠিত হয়েছে, কিন্তু দেখা যায় যে অমুক জেলার অমুক উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছিল তার চাঁদাবাজির দায়টাও কিন্তু একদম ফলাও করে আমাদেরকেই উপরে চাপানো হয়। বা অন্যান্য রাজনৈতিক দলের যেটা ক্ষেত্রে যেটা অদেখা থাকে, যেটা হাসনাত আজকে বলেছে মিডিয়ার কথা, এটা তো আমরা হামেশাই আমরা দেখি যে ছোট কোনো কিছুকে খুব অতিরঞ্জিত করে বা খুব ফলাও করে মিডিয়াতে আসে। এখন দেখা যায় মানুষের পার্সপেক্টিভও কিন্তু ওরকম, কারণ মানুষ তৃণমূলে বসে চাঁদাবাজির জন্য তো আপনারা বিএনপিকে মানে হরহামেশাই সেটাকে আপনারা অভিযোগ তোলেন বিএনপির বিরুদ্ধে, সেখানেও তৃণমূলে যখন চাঁদাবাজি হয় আপনারা তাদের দিকে আঙ্গুল তোলেন। তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি এনসিপির সঙ্গে যুক্ত হয়ে একটি দল গঠন করে, সেক্ষেত্রে বৈষম্য বিরোধী আন্দোলনের তৃণমূলের একজন নেতা হতে পারে, কর্মী হতে পারে, তার চাঁদাবাজির দায় এনসিপি নেবে না কেন? না, বিএনপির যেটা, এটা এখন আর আমাদের আঙ্গুল তুলতে হয় না। মানে আমার মনে হয় বিএনপি নিজেই অলরেডি 7,000 বহিষ্কার করেছে এবং তাদের এই চাঁদাবাজি বা টেন্ডারবাজির একটা প্রভাব ডাকসু নির্বাচনেও পড়েছে। এখন আর আসলে আঙ্গুল তুলতে হয় না। আপনার পরবর্তী যে প্রশ্নটা করলেন যে আমরা কেন দায় নেব না, যখন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা হয় বা এটার অধীনে যখন জুলাই আগস্টে আন্দোলন চলে, তখন এটা কিন্তু একটা নির্দলীয় একটা ব্যানার ছিল, এবং আপনি যখন এটাকে রাজনৈতিকভাবে রূপান্তর করবেন, যখন এটাকে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্মে দাঁড় করাবেন, একটা শিফট যখন হবে, তখন কিন্তু আপনাকে পলিটিক্যালি আগাতে হবে। কিভাবে আমরা বিভিন্ন জেলা, আমরা যদি আপনি যদি একটু খেয়াল করেন, আমরা যার বক্তব্য নিয়ে আজকে কথা বলছি, হাসনাত আব্দুল্লাহ, তিনি কিন্তু নিজেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ছিলেন। হ্যাঁ ছিলেন, কিন্তু আমি এটাই শেষ করছিলাম যে আপনি যখন এটাকে পলিটিক্যালি, সেটার দায় কি মানে আপনাদের দিকে যাবে না? মানে গেলে কি আপনাকে সেটা কি আপনারা কিভাবে, মানে এটাকে আসলে আপনারা ট্যাকেল করবেন কিভাবে? না, আমি এই কথাটা শেষ করি। আপনি যখন একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটা নির্দলীয় একটা প্ল্যাটফর্ম ছিল যেটার অধীনে গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে, আপনি যখন এর পরে রাজনৈতিকভাবে সংগঠিত হবেন, তখন কিন্তু রাজনৈতিকভাবে যে বিভিন্ন জেলা উপজেলায় বা থানা পর্যায়ে যে সংগঠনটা হয়, তখন কিন্তু এটার চেহারাটা অন্যরকম হয়। এখানে দায় এড়ানোর কোনো সুযোগ নাই। কিছু কিছু বিষয় আছে, এগুলো আসলে দিয়ে অমুক দল চাঁদাবাজি করে আমরা করি না, আপনারা 10টা করেন আমরা একটা করি, এভাবে আসলে দায় এড়ানোর সুযোগ নাই। চাঁদাবাজি, টেন্ডারবাজি, কমিশন বাণিজ্য, এগুলা অপরাধী। কিন্তু আমি যেটা বলছি যে দেখা যায় যে আমি যখন গণ অভ্যুত্থানের কোনো কৃতিত্বের কথা বলি, তখন কিন্তু সব স্টেক হোল্ডাররা চলে আসে যে আমরাও এটা করেছি, তোমরা একা করে, তখন কিন্তু আমাদের সবার সাথে
এক ধরনের ঐক্যে পৌঁছাতে হয়। কিন্তু যখন দেখা যায় যে চাঁদাবাজির বা কোনো ধরনের দোষের হয়, তখন সেটা দ্বিগুণ করে দেখানো হয়। আমি সেটাই কিন্তু মিডিয়াতে যে আমাদের কোনো ধরনের প্রতিনিধি নাই বা আমাদেরকে যে ফ্রেমিং করা, আমি গতকালের একটা কথাই বলি যে যেমন দেখা যায় যে গণ অধিকারের সাথে একীভূত হচ্ছে বা এ ধরনের কোনো আলোচনা মিডিয়াতে আছে, তা কালকে হেডলাইনই হয়ে গেছে 7 মাসের মধ্যে এনসিপি বিলুপ্তির পথে। বা আপনি বিভিন্ন মানে আমাদেরকে যে যারা এনসিপি নেতৃবৃন্দ আছে, যেটা হাসনাত বলেছে যে চরিত্র হরণের যে ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হয় মিডিয়ায়, তো সেটাতে দেখা যায় যে আমরা অনেক বেশি জর্জরিত হই। আমাদের একটা ফেসবুক পোস্টের জন্য, একটা শব্দ চয়নের জন্য আমরা যতটা বেশি সমালোচিত হই, দেখা যায় যে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নিয়মিত টকশোতে বা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এত বাজেভাবে কথা বলে বা অ্যাটাকিং, যেটা মানে অপেশাদারিত্বের পরিচয় দেয়, কিন্তু তাদেরকে অতটা মানে ফলো করা হয় না। তো এটা কেন যে মানুষের কাছে আমাদেরকে, ছাত্রদেরকে, বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটাকে বা এনসিপিকে যতটা বিতর্কিতভাবে পেশ করা হয়, অন্যান্য পুরনো এস্টাবলিশমেন্টের রাজনৈতিক দলগুলো সেটা ফেস করে না। বিএনপি যে এত চাঁদাবাজি করে, এগুলো আপনারা জানেন কোত্থেকে আসলে বেসিক্যালি? না, এটা তো মানে যখন আপনি অন্তর্কোন্দলেই 150-200 মতো মানুষ নিহত হবে, আপনি মানে মানে সেটা কি গণমাধ্যমের বাইরে অন্য কোনো সোর্স থেকে আপনারা জানেন কিনা? আপনি বলতে চাচ্ছেন যে একই তো গণমাধ্যমে তো চাঁদাবাজের, সব দলের চাঁদাবাজের খবরে যায়। আমি আপনাকে একটা সিম্পল উদাহরণের দিকে মনে করাই দিই। আপনি যদি ছাত্রদের কথা বলেন, আপনি দেখেন যে আসিফের ওয়েস্টিনে গিয়ে খাওয়াটাকে আমার মনে হয় 3-4 সপ্তাহ সম্ভবত এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিং ছিল, বা এটা নিয়ে ট্রোলিং হয়েছে, বা এটা নিয়ে বিভিন্নভাবে এটাকে একটা বয়ান তৈরি করার চেষ্টা করা হয়েছে। অপরপক্ষে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু ওনার বন্ধু বেশ কয়েকজন উপদেষ্টা, 3-4 জন রানিং উপদেষ্টা নিয়ে বসে ওনার একটা আড্ডা দিচ্ছিলেন। ওটা কিন্তু দেখা হয়েছে যে আড্ডার মতো করে, ওইটার কিন্তু কোনো ধরনের বয়ান উৎপন্ন হয় না। আপনাদের প্রতিনিধি, আমি তো এনসিপি নিয়ে কথা বলছিলাম। আপনি কিন্তু ছাত্র নিয়ে কথা বলছিলেন। আমি এনসিপি নিয়ে কথা বলছিলাম। না, আপনি ছাত্রদের কথা বলছিলেন না, যেহেতু ছাত্রদের, আপনার তো টাইটেলও এটা যে দুজন ছাত্র উপদেষ্টা। আমি বলছিলাম যে সরকারের দায় এনসিপির, সরকারের ব্যর্থতা দায় এনসিপির উপর। এটা তো এখন বলছেন আপনি, যেরকম আসিফ মাহমুদ কি আপনাদের প্রতিনিধি কিনা বা আপনারা ওন করেন কিনা সেটা একটু স্পষ্ট। সে তো ছাত্রদের প্রতিনিধি হিসেবেই কিন্তু সে সরকারে গেছে, এবং আপনি কিন্তু ছাত্রদের কথাই বলছিলেন যে হাসনাতও তো এখন আর এনসিপি না, আপনি তো বললেন বৈষম্যর প্রতিনিধি ছিল, ওই বৈষম্যতে তো আসিফও ছিল। সো আমি কিন্তু ওই উদাহরণ দিয়েই দুইটা উদাহরণ আপনাকে সামনাসামনি মানে পাশাপাশি দিলাম। আর এটা হচ্ছে, আপনি প্রশাসনের দিকে তাকান, আপনি এই যে প্রত্যেকটা জেলা উপজেলায় আপনি ইএনও, অ্যাসিল্যান্ড বা ডিসি বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রশাসন, ইভেন আপনি অনেকগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভিতরে আপনি আদালত পাড়ায় তাকান, সেই অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে পিপি পর্যন্ত, বিচারপতি, আপনি দেখেন যে জাস্ট দুইটা রাজনৈতিক দলের মধ্যে ভাগাভাগি হয়েছে। তো আমাদের কিন্তু এই ধরনের কোনো প্রতিনিধি বিভিন্ন ব্যুরোক্রেসিতে বা প্রশাসনে কিন্তু আমাদের নাই। অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে আবার আসবো এই প্রসঙ্গে। বিচার বিভাগটা আপনি যেহেতু তুললেন, সেই প্রসঙ্গে আবার আমি প্রশ্ন করবো। এর আগে দীপু ভাই আপনার কাছে, মোস্তফা ফিরোজ দীপু ভাই, আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই যে আসলে সব দায় কি এনসিপির দিকে আসলে যায় কিনা এবং গেলে কি সেটা যৌক্তিক কিনা? কারণ এখানে দেখা যাচ্ছে যে সারা দেশব্যাপী যত চাঁদাবাজি হয় ম্যাক্সিমামই আসলে বিএনপির মানে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এর সঙ্গে জড়িত, এবং সরকারের যদি ব্যর্থতা বলা হয় সেক্ষেত্রে সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না করতে পারা। তাহলে এত চাঁদাবাজি বা অপরাধ যদি একটি দলের সঙ্গে হয়, তাহলে এনসিপির ঘাড়ে এত দোষ যায় কেন? এনসিপির ঘাড়ে কেন দোষ দিচ্ছে আমি তো বুঝলাম না। এটা তো দায়িত্ব ইউনিট সরকারের উপরেই। এনসিপির হলো একটা অংশ, এনসিপি সরকার মিলে আসলে একটা গুবলেট হয়েছে, মানে ওই যে না এনসিপি সরকার আবার মানে না ইউনিট সরকার, এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়াইছে বলে একটা জগা খিচুড়ি অবস্থা, সেই জগা খিচুড়ি অবস্থার মধ্যে পড়ছে আসলে এনসিপি। সেই কারণে সব দায় তাদের উপর দিয়ে যাচ্ছে। দেখেন সরকারের এতগুলো উপদেষ্টা, কিন্তু দুর্নীতি অনিয়মের যেই খবরগুলো মিডিয়াতে আসে সেগুলি কিন্তু সেই এনসিপির যারা মানে কি বলে পৃষ্ঠপোষকতা করেন সরকারের, যেই 2-3 জন ছিলেন তাদেরকে ঘিরেই কিন্তু হয়। খুব বেশি ওয়াহিদুদ্দিন মাহমুদের দপ্তর নিয়ে আলোচনা হয় না,
বা সালাউদ্দিন আহমেদের দপ্তর নিয়ে আলোচনা হয় না, আলোচনা হয় হচ্ছে আসিফের দপ্তর নিয়ে বা মাহফুজ আলমের দপ্তর নিয়ে, সেগুলো নিয়ে হয়। তার মানে দুইজন বা তিনজন আছে, তার মধ্যেই আলোচনাটা। মাহফুজ আলম যে দপ্তর নিয়ে তো খুব বেশি আলোচনা হয়নি না, দেখলাম ফিসফাস হয়েছে মাঝখানে, ফেসবুকে হয়েছে, মানে তার ভাই নাকি মানে বিদেশে কোনো একটা প্রোগ্রাম বিক্রি টিক্রি নিয়ে এটা হয়েছে, আলোচনায় আসছে। মানে এটা তো পরিষ্কার, মানে সেইটা আবার ব্যাখ্যাও দিছে মাহফুজ আলম, বলছে যে এটা জাস্ট ফোনে আলোচনা হয়েছে, কিন্তু এটা মানে ওই কাজ আমি দেইনি। তিনি স্পষ্ট করেছেন সম্ভবত, হ্যাঁ করছে, কিন্তু আলোচনাটা এটা আর যাই হোক তার বিরুদ্ধে কোনো অর্থনৈতিক দুর্নীতির কেউ প্রমাণ দিতে পারবে না। কিন্তু এখানে দেখেন অনেকগুলো আছে, কি বলে, তাদের নিয়ে হচ্ছে না। রেজওয়ানা নিয়ে সামান্য আলোচনা আছে, কিন্তু এইগুলি কেন, এগুলি ফোকাস পয়েন্ট হলো কেন, যে এই যে তারা কেন উপদেষ্টা, এইটাই হচ্ছে একটা সবার মধ্যে আলোচনায়, যে এই ধরনের দরকার কি ছিল। ছাত্ররা যাদের কাজ তাদেরই করার দরকার ছিল, ছাত্ররা কেন দল করবে, শিক্ষার্থীরা কেন দল করবে, শিক্ষার্থীরা তো পড়াশুনো করবে, যাদের দল করার যে বয়স সেটা তারা করবে, তরুণরা করবে তরুণদের সংগঠন, যুবকরা যুবকদের সংগঠন, রাজনৈতিক দল তাদের, ছাত্ররা মানে ফোকাস পয়েন্টটা চলে আসছে যে এই বিতর্কের আবর্তে আসলে পড়ে গেছে এনসিপির। সেই বিতর্কের কারণে 19-20 হলেই কিন্তু বেশি ফোকাসড হচ্ছে। এই জন্যই হাসনাত বলছে যে তাদের দিকে। তারপর তাদের কিছু বক্তব্য, সেটা ওই সেনাপ্রধানকে জড়াই হোক, সেনাবাহিনীর প্রতিষ্ঠান ডিজিএফআই, এইগুলো নিয়েও ভালোভাবে মানুষ দেখে নাই। কারণ একজন ম্যাচিউর লোক, তার একটা বক্তব্য আর একটা তরুণ কণ্ঠের বক্তব্য কিন্তু এক না, অনেকটাই এটা মনে করে বেয়াদবি। আপনি দেখেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজকেও দেখেন যে প্রোভিসি, যেভাবে আমি একটা ভিডিও দেখলাম, এটা তো চিন্তাই করা যায় না। মানে আমরা প্রভিসি তো দূরের কথা, আমাদের সময় আমরা শিক্ষকদেরকে এইরকমভাবে তাদের সাথে ধস্তাধস্তি করবো কল্পনা করতে পারি না, কিন্তু এখন ডাল ভাত হয়ে গেছে। তো এখন অনেকে বলে যে ওই এখন ছাত্রলীগ যা করতো, এখন তো এই যারা এক্সিস্টিং যারা এই ছাত্ররা আছে, যারা যার যার ক্ষমতা আছে সে করতেছে। এই ফেরোসাস অবস্থাটা হয়েছে এই কারণে, যখন নাকি ছাত্ররা ধম করে একদম শিক্ষা প্রতিষ্ঠান থেকে চলে যায় হলো মন্ত্রীর পদমর্যাদা উপদেষ্টা, তখন মনে হয় যেন মানে এটা কিছুই না। মানে একটা তো স্টেজ আছে, আপনি ক্যাপ্টেন তো ব্রিগেডিয়ার জেনারেল হইতে পারে না, তাই না? ক্যাপ্টেন, মেজর, কর্নেল, এভাবে ধাপে ধাপে আগায়। তো এই ধাপগুলি সব এলোমেলো হয়ে গেছে। এখানে শুরুতেই এই গোলমালটা হয়েছে, শুরুতে সরকার গঠনের ফরমেশন যার যার কাছে। এইটা ধরেন আপনি আজকে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা যদি অ্যাজ ইট ইজ থাকতো, এটা কিন্তু একটা সোসাইটিতে দারুণ চাপের অবস্থা তৈরি হতো, রাষ্ট্রকে চাপ দিতে পারতো, সমাজকে, রাজনৈতিক দলগুলোকে চাপ গাইড করতে পারতো। কিন্তু তারা নিজেরা যখন একটা পক্ষ হয়ে গেল তখন বিচ্ছিন্ন। দেখেন আগে বিভিন্ন ক্ষোভ বিক্ষোভগুলি যদি হইতো, তাহলে সার্জিস, হাসনাতরা সেখানে সামনে যেয়ে দাঁড়াইতো, ভাই কী হয়েছে আমাদেরকে বলেন। এখন কিন্তু তারা বলতেছে না, তুমি বলে যে তোমরা কি, তোমরা তো একটা দল, অন্যান্য দল নিয়ে আসো, তাদের সাথে কথা বলবো। এখন হয়েছে অবস্থানটা একটা আংশিক হয়ে গেছে অনেকগুলি দলের মধ্যে, এখন তাদেরকে কম্পিটিশন করতে হচ্ছে। ইউনূস সাহেব যাচ্ছেন দেখেন এতে নিউ ইয়র্কে, বিএনপি বড় দল কিনা যায় না, সেই বিবেচনা হয়তো 2 জন, জামাতের একজন, এনসিপির একজন। পরে জামাত আর এনসিপি বলে তাহলে তো বিএনপি জিতে যাচ্ছে, ওরা 2 জন যাবে, আমরা একজন করে না, ওখানে চাপ দিয়ে আরও একজন করে প্রতিনিধি তারা যুক্ত হলো, 2 জন করে এখন সমান হয়ে গেল। এখন বিএনপিও সমান, বিএনপিও যা, এনসিপিও তাই, জামাতও যা, এনসিপিও তাই। এই যে একটা অবস্থানটা, এইটা কিন্তু মানে কোনো ভালো চর্চা না। মানে আবারও তো সেইটা বলা হয় যে এটাই কি পরিবর্তন, এটাই কি সুষ্ঠু পরিবর্তন, এটাই কি মানে বৈষম্যহীন, এটা হয় কোনো দিন? কিন্তু এখনো কি ভোটের মধ্য দিয়ে এখনো যে দলের নিবন্ধন নেই, যে দলের জনপ্রিয়তাটা কোন পর্যায়ে, আমরা জামাতকে বুঝতে পারি কোন পর্যায়ে, জাতীয় পার্টিকে বুঝতে পারি, আওয়ামী লীগকে বুঝতে পারি, বিএনপিকে বুঝতে পারি, কিন্তু তরুণদের এই দলকে তো বুঝতে পারি না। এখন যদি বলেন না 5ই আগস্ট ওরাই তো সব করলো, ওইটা আর এটা কি এখন এক তো না, সেটা সবাই জানে। কিন্তু ফিরোজ ভাই, আপনি জোর করে আপনি মানে তালটারে কিলায় কিলায় পাকাইতেছেন। আপনি যেটা বলছিলেন এটা অনেকেই বলে যে তাদের আসলে ছাত্রদের টেবিলে ফিরে যাওয়া উচিত ছিল, কিন্তু এই মানে সুখস্মৃতি তো আসলে 90 অভ্যুত্থানের পরে নাই। 90-এর পরে তো আসলে সামাজিক চুক্তি হয়েছিল, এক ধরনের রাজনৈতিক চুক্তি হয়েছিল, ছাত্ররা টেবিলেও ফিরে গেছে, বড় বড় রাজনৈতিক দলের হাতে সবকিছু ছেড়ে দিয়ে গেছিল, কিন্তু সেটা তো বাস্তবায়ন হয়নি। সেই প্রেক্ষাপট থেকে কি এইরকম একটা সিদ্ধান্ত নেওয়াটা কি খুব বেশি ভুল ছিল বলা যায়? মানে অনেক ভুল। আপনি দেখেন বাংলাদেশে শেখ হাসিনার সময় 3টা বড় আন্দোলন হয়েছে, একটা সড়ক, স্কুলের বাচ্চারা হয়েছে,
ধরেন কোনো কারণে ওই সড়ক আন্দোলন করে সরকার যদি পদত্যাগ করতো, স্কুলের বাচ্চারা বলতো যে আমরা সরকারে দেবো, আমাদেরকে মানে আমাদের শেয়ার করতে হবে গভর্নমেন্টের সাথে, উচিত না। নুরুল হক নূরের নেতৃত্বে একটা সফল আন্দোলন হয়েছে, সেটা সে ফল পাইছে ডাকসু ভিপির মতো দিয়ে। কিন্তু ওই আন্দোলন এই হলে কি নুরুল হক নূর বলতো যে আমরা এতে যাবো, পড়াশোনা করার দরকার নেই? মানে আপনি কি যখন নাকি আগায় যাচ্ছেন লিডার হিসাবে, তখন তো সবাই আপনার পিছনে যদি ছোটে, তাহলে আর ক্লাসরুম তো খালি। মানে আপনি ফোকাস পয়েন্টে আপনি চাপ তৈরি করা দেন। ধরেন আমরা গণমাধ্যম, আমরা কি করি, এটার মধ্য দিয়ে কিন্তু আমরা এক ধরনের চাপ তৈরি করতেছি। আমরা সোসাইটিকে চাপ দিচ্ছি, রাষ্ট্রকে, রাজনীতিকে, যে আপনারা এই করেন, এই যে বলেন, আমাদের কথা অনেক সময় উত্তেজিত হয় না অনেকে, তার মানে তারা চাপ করে। আপনি ওই কাজটা করেন। আপনি রাজনীতি বিমুখের কথা বলি না, কিন্তু দল করে আপনি একদম সোজা চলে যাবেন বিএনপির কাতারে, ওখানেও দুইজন, আমিও দুইজন, ওই ঠেলাঠেলির সময়টা এখন না। কিন্তু আগের মানে এই গণঅভ্যুত্থান যে আসলো, সেটার পিছনে তো অনেকের আসলে মনে করেন যে ব্যাকগ্রাউন্ডটা এটাই যে আগের যে এক্সিস্টিং সিস্টেম ছিল সেটার উপর মানুষ অনাস্থা মানে আস্থা হারিয়ে ফেলেছিল। ফলে যে এক্সিস্টিং পার্টিগুলো ছিল, জামাত বলি, বিএনপি বলি বা গণসংহতি বা অন্যান্য বামপন্থী দল, তাদের সবার প্রতি আসলে আস্থা হারিয়ে ফেলেছিল। এবং মানে অনেকে মানে অভ্যুত্থানের পর আসলে অনেক সিনিয়র সিটিজেনরাও বলেছিলেন যে এই তরুণদের হাত ধরে পরিবর্তন আসবে। তো তখন থেকে তো তাদের একটা অভিলাষ হতেই পারে, কিংবা একটা রাজনৈতিক দায়িত্ব হিসেবেও সেটি গ্রহণ করতে পারে। রাজনৈতিক দায়িত্বের কথাই বলছি। দেখেন 9/11-এর সময় ওই -2 ফর্মুলা, আপনাকে গণতন্ত্রের সংকট, গণতন্ত্রের আমাদের যে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে এই রাজনৈতিক দলগুলো জড়ায় আছে, আপনি তাদের ব্যর্থতা আছে, আপনি চাপ দেবেন। চাপ দিতে দিতে আপনি গণতন্ত্রের চর্চাটা যদি ঠিক থাকতো, আমাদের যদি এই ধারাবাহিকতাটা যদি মানে ধ্বংস না হয়ে যেত, শেখ হাসিনার সময় যে একদম নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে এই কনসেপ্টটা বাদ দিয়ে, তাহলে হয়তো কি একবার বিএনপি একবার আওয়ামী লীগ, তাই তো? এইভাবে হইতে হইতে তখন সবাই মনে করতো আমার 5 বছরে আমার ভালো কাজ করতে হবে, এই কম্পিটিশনটা হয়তো। আর এই যে জাগরণ, মানে জনতার জাগরণ, ছাত্রদের জাগরণ, এই জাগরণটা দিয়ে আপনি চাপ তৈরি করবেন, কারণ তাদেরকে আপনার ঠিক করতে হবে। কারণ এটা তো এমন না যে শেখ হাসিনা বা বেগম খালেদা জিয়া আগামী 50 বছর 100 বছর বেঁচে থাকবে, নতুন নতুন নেতৃত্ব আসবে, আপনি চাপ তৈরি করে আপনি তাদেরকে পরিবর্তন করবেন। কিন্তু আপনি তাদেরকে ছুঁড়ে দিয়ে যদি আপনি নতুন কিছু করতে চান, তাহলে হবে কি আপনি মানে আপনার এটাকে সিস্টেমটাকে আপনি ভেঙে দিচ্ছেন। ভেঙে দেওয়াটা কিন্তু কোনো ভালো না, ওইটাকেই শুদ্ধ করতে হবে। কারণ আপনি যে সঠিক তা তো না। আপনি দেখা যাচ্ছে এই যে তরুণরা নতুন দল করতে এসেই দেখেন কত বিতর্কের মধ্যে, এই তাদের বিরুদ্ধেও চাঁদাবাজি, তাদের বিরুদ্ধেও সেই দলবাজি, সেই ওয়েস্টিন, সেই ওই 300 ফিটে যে খাওয়া নিয়ে বারবার এই ফোকাস আসছে। কারণ মির্জা ফখরুল আড্ডা মারতেছে ওয়েস্টিনে, সেটা আপনার চোখে লাগতেছে না। কারণ লাগতেছে না, এটাই স্বাভাবিক, তার বয়স, তার ম্যাচুরিটি, সেইটা মানানসই। কিন্তু এটা আসিফের ভালো লাগবে না। আসিফ তো উপদেষ্টা হলো তার ব্যাকগ্রাউন্ড ছাত্র, সে তাকে আর ওই যে আপনি বললেন না এক পাল্লায় আপনি মেপে ফেলছেন, সব এক জায়গায় করে ফেলছেন বলেই কিন্তু এই সমস্যাগুলো। উপদেষ্টা তো ভাই গভর্নমেন্টের উপদেষ্টা আপনি আজকে, কালকে তো না। আচ্ছা, সে তো আজকেই করছে না। আপনি পরেও যদি যাতে সে বসলে যাতে ব্যাখ্যাপা না লাগে, আপনাকে সেই জায়গাটায় আপনি নিশ্চিত করতে হবে। জি, যেমন মির্জা ফখরুল ইসলাম এখন যেমন মানে আপনার চোখে ধাক্কা লাগবে না, উনি মন্ত্রী হলেও ওখানে বসলেও ধাক্কা লাগবে না, কিন্তু আসিফের ক্ষেত্রে কিন্তু লাগবে। এটা কি আসলে আমাদের এক ধরনের মানে পলিটিক্যাল এলিটদেরকে আমাদের দেখার একটা দৃষ্টিভঙ্গির সমস্যা আছে? না, সেটা না। এটাই হচ্ছে ধারাবাহিকতাটা। আপনার ধারাবাহিকতাটাকে আপনি যখনই ভাঙতে যাবেন তখনই বিশৃঙ্খলা হয়। এখন এই বিশৃঙ্খলাটা হচ্ছে তো সরকারের, আপনি পারফরমেন্স জিজ্ঞাসা করেন, মানুষ বলবে যে কি কোথায় সরকার। অসংখ্য ধন্যবাদ। আমি তাসওয়াদ, আপনি নিশ্চয়ই শুনছিলেন আপনার সহ-আলোচকের আলোচনা, এবং একই ধরনের কথা আসলে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদও বলেছেন যে ছাত্র প্রতিনিধিদের সরকারে যোগদানের সিদ্ধান্ত সঠিক হয়নি। আপনি কি এটাকে কিভাবে মূল্যায়ন করেন? ছোট করে বলবেন, আমার কয়েকটা প্রশ্ন আছে আপনার কাছে। ফিরোজ ভাইয়ের কাছে অন্তত আমি শ্রেণী বৈষম্যটা আশা করি না। এই চোখের ধাক্কাটা চেঞ্জ করতে হবে আমাদের, এই মনস্তাত্ত্বিক ইয়াটা চেঞ্জ করতে হবে। এই একই চাপ, যে চাপের কথা ফিরোজ ভাই বলছে, এই চাপ গত 15 বছরে বিএনপি দিতে পারে নাই কেন বিএনপি বিরোধী দল হয়ে খালি গুম, খুন এবং নির্যাতন এবং মামলার শিকার হয়েছে? কেন তারা সরকারি দলকে চাপ দিতে পারে নাই? কেন ওই স্টুডেন্টদেরকে এসে জীবন দিয়ে, সে আবু সাইদ ওয়াসিম থেকে শুরু করে
প্রায় 1400 মানুষকে জীবন দিয়ে রক্ত দিয়ে তারপরে হচ্ছে হাসিনাকে নামাতে হলো। সো স্টুডেন্টরা পড়ালেখা করবে সেই সৌন্দর্য, এই যে তারা শুধু পড়ালেখার টেবিল থেকে এসে হাসিনাকে ফেলে দিয়ে আবার পড়ার টেবিলে চলে যায়, তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, চোখ দিয়েছে, পা দিয়েছে, এবং এদের নেতৃত্বেই কিন্তু এরা এসেছে। মাঝখানে কিন্তু প্রায় 1400 মানুষ মারা গেছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে। এই জিনিসটাকে আপনারা স্কিপ করতে পারেন না। এবং এই যে চোখের ধাক্কা, মির্জা ফখরুল ইসলাম এবং আসিফের মধ্যে তুলনা করে যে চোখের ধাক্কা, এটা হচ্ছে আমাদের মনস্তাত্ত্বিক ব্যাপার, যে তোমরা আসবা, মরবা, আহত হবা, আর আমরা হচ্ছে ক্ষমতায় যাব। এই জিনিসটা চেঞ্জ করতে হবে। এবং আপনি দেখেন, যদি এই যে উনি বললো 5 বছর পর আওয়ামী লীগ বিএনপি আসবে, এর মাঝখান দিয়ে উঠে আসবে, কি উঠে আসবে? কি উঠে এসেছে? গত 50 বছর ধরে এই দুইটা রাজনৈতিক দল ছাড়া, রাজনৈতিক দল তো বাদ দেন, এই দুইটা রাজনৈতিক দলে পরিবার ছাড়া আপনি একটা নতুন নেতৃত্ব তৈরি করতে পেরেছেন কিনা? আপনি কোনো ধরনের, এখনো আমরা কি বিএনপির মধ্যে নতুন নেতৃত্ব দেখি কিনা? নতুন নেতৃত্ব বাদ দেন, আপনি এত বড় বর্ণাঢ্য দুইটা রাজনৈতিক দল, এখানে নারী নেতৃত্ব আছে কিনা? কি আছে? আমি একটু শেষ করি। এবং হচ্ছে এই যে আপনি বললেন যে স্টাবলিশমেন্টের বিরুদ্ধে কথা বলা যাবে না, আমরা কিন্তু আর্মির পুরো আর্মিকে নিয়ে আমরা কথা বলি না। আমি শেষ করি। আর্মির যে অংশটা এই গুম খুনের সাথে জড়িত ছিল এবং এই ডিজেফাই দ্বারা যেই আয়নাঘর পরিচালিত হয়েছে, আমরা কিন্তু বারবার তার সমালোচনা করেছি। এখানে কিন্তু কোনো ধরনের এই যে বেয়াদবি, অধ্যত্ততা, আপনার সেই বেয়াদবি কখন ছিল? যখন 6 বছরের রিয়া গোপকে 4 বছরের কোলের বাচ্চা আহাতকে যে খুন করে মেরে ফেলে, গুলি দিয়ে মেরে ফেলে, উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করে মেরে ফেলে। আর ভিসি, আপনি গত আওয়ামী লীগের টার্মের ঢাকা ইউনিভার্সিটির ভিসির কথা চিন্তা করেন, বা তখনকার গত 15 বছরের আপনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আপনি ভিসিদের কথা চিন্তা করেন, তারা ইভেন আপনার কলিগ সাংবাদিকদের কথা চিন্তা করেন, তারা সব কিছু এই ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট হওয়ার জন্য জাস্ট পূজা করেছে এবং তাকে ধরে রেখেছে। এবং এই 15 বছর মানুষকে ভোটাধিকার কেড়েছে, মানুষের জীবনের মিনিমাম মৌলিক অধিকার পর্যন্ত তাদেরকে দেন। এবং তার ট্যাক্সের টাকা দিয়ে সে কোটি কোটি টাকা, যখন এই ব্যাংকগুলো আপনারা খালি করেন, তখন এই চাপ কোথায় ছিল? প্রত্যেকটা রাষ্ট্রীয় ব্যাংক যখন হাজার হাজার কোটি টাকা খালি করে নিয়ে যায়, তখন এই চাপটা কোথায় ছিল? এই ছেলেরা যদি এই নাম না জানা, পরিচয় না জানা, যাদেরকে আপনি ওয়েস্টিন এবং ক্যান্টিন দিয়ে আপনি ডিভাইড করছেন, মির্জা ফখরুল ইসলাম এবং আসিফকে দিয়ে আপনি যাদেরকে শ্রেণী বৈষম্য করছেন, এরা এসেই কিন্তু সরিয়েছে। এখন আপনারা নির্বাচন দিয়ে আপনারা ক্ষমতায় যাওয়ার দ্বার প্রান্তে। আমি কিন্তু এখানে কোনো ধরনের বেয়াদবি দেখি না। এবং নতুন রাজনৈতিক দল কেন তৈরি করতে পারবে না? চমৎকার বলেছেন। প্রত্যেকটা নাগরিকেরই কিন্তু রাজনৈতিক দল করার, রাজনীতি করার অধিকার আছে, প্রত্যেকটা নাগরিকের। আর একটা তরুণদের দল কি হবে, এটা 6 মাসে আপনি কিভাবে বুঝবেন? আমরা তো বারবার বলছি, আমরা বাংলাদেশের রাজনীতির একটা নতুন ভরকেন্দ্র হতে এসেছে। এখানে এসে নির্বাচন করে আমরা হারিয়ে যেতে আসি নাই। আমরা আওয়ামী লীগ বিএনপির কিন্তু অল্টারনেটিভ হতে আসি নাই। এবং এই জন্যই আমরা একটা গণতান্ত্রিক সংবিধানের কথা বলছি। আপনি বেশ কয়েকবার, আসলে 2-3 বার বললেন যে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, চোখ দিয়েছে। যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, চোখ দিয়েছে, তাদের আসলে অবস্থা কি? আপনাদের যারা নেতৃত্বে আছেন, তারা কি তাদের প্রতি যতটুকু কর্তব্য পালন করা দরকার ছিল সেটা করতে পেরেছে? আপনাদের যিনি প্রথম সারির একজন নেতা সার্জিস আলম, তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান ছিলেন, তিনি কি তার দায়িত্বটা পালন করতে পেরেছেন আপনারা যথাযথভাবে? আপনি কি মনে করেন? এবং এখনো অনেক হাজার হাজার আহত মানুষ এখন পর্যন্ত তারা সুচিকিৎসা পায়নি, তাদের যে অর্থ সহায়তা দেওয়ার কথা ছিল সেটি পায়নি। এবং সম্প্রতি শোনা গেল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে মাত্র 3.5 কোটি টাকা আছে। এবং শুধু তাই না, তারা এই সরকার কিন্তু 52 জনের ভুয়া তালিকাও করেছে এবং একটা সঠিক তালিকাও কিন্তু দিতে পারে নাই। এবং জুলাই শহীদ আহতদের প্রতি এই দেশের যে ধরনের ট্রিটমেন্ট উচিত ছিল সেটা তারা করতে ব্যর্থ হয়েছে। কিন্তু এটা আপনি শুধুমাত্র সার্জিস, হাসনাত, এনসিপি, বৈষম্যকে দিলে হবে না। এই যে আপনি যেটা নিয়ে শুরু করেছেন ব্যর্থতা, এটা আমাদের সামগ্রিক ব্যর্থতা। কারণ এই সরকারের শুধু ছাত্রদের প্রতিনিধি নাই। এবং আপনি দেখেন, আমি যদি আপনার কথা ধরেই বলি, আপনি বলছেন যে চোখ দিয়েছে ছাত্ররা, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তার উপরেই তো এই ক্ষমতা কিংবা আপনাদের পার্টি কিংবা আপনাদের নেতাদের যে গড়ে ওঠা, সেটার উপর দিয়ে। এটা আপনি ভুল করছেন। এখানে কিন্তু আবু সাইদ যেমন আছে, ওয়াসিমও আছে।
হ্যাঁ, এখানে কিন্তু সব দলেরই কিন্তু এখানে কিন্তু যেরকম আপনার ছাত্র শিবিরের লোকজন ছিল, ছাত্র দলেরও লোকজন ছিল, নির্দলীয় ছিল, গণ অধিকারেরও ছিল, এবং এই সরকারে কিন্তু প্রত্যেকেরই অংশ আছে। এখানে বিএনপি প্রপোজড মানুষও আছে, জামাতের প্রপোজড মানুষও আছে, এবং ছাত্র থেকে 2 জন প্রতিনিধি গেছে। আমি কিন্তু শুরুই করলাম এভাবে যে পুরো এস্টাবলিশমেন্টে কিন্তু আমাদের কোনো প্রতিনিধি নাই। আপনাদের যেটা সার্জিস আলম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যিনি প্রধান ছিলেন, তার ভূমিকা এবং তার যে রোল, তিনি কতটুকু সফল বলে আপনি মনে করেন? তার তো মানে প্রধান দায়িত্ব ছিল তার সেটাই, যে এবং এটা তো গুরু দায়িত্ব, তার দেশের রাজনীতি করার থেকে তো এটা বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল যে জুলাই শহীদ যারা হয়েছেন তাদের পরিবারের প্রতি দায়িত্ব পালন করা। সার্জিস যতটুকু তার করার কথা ছিল সে করতে পারে নাই। আপনার কথা দিয়ে বললাম যে সে শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে সাকসেসফুল করতে পারে নাই। আমাদের স্বাস্থ্য উপদেষ্টা কি করেছে? আপনি কতদিন দেখেছেন এই স্বাস্থ্য উপদেষ্টাকে? সরকারের এবং একটা সরকার, আপনারা কেউ কখনো স্বাস্থ্য উপদেষ্টাকে অতটুকু প্রশ্ন করেন যতটা আপনারা শহীদ জুলাই ফাউন্ডেশনের যে দায়িত্বে আছে তাকে করেন? না, করা হয় না। এটা হচ্ছে ভুল কথা। এইখানেই হচ্ছে মিডিয়া ডিফারেন্সটা। আপনারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে কোনো প্রশ্ন করেন না, আপনারা স্বাস্থ্য উপদেষ্টাকে কোনো প্রশ্ন করেন। আপনারা গণমাধ্যম কতদিন বেশি প্রশ্ন করা হয় সার্জিস আলমের থেকে। স্বাস্থ্য উপদেষ্টা সিঙ্গাপুরে তো আমরা দেখি না, স্বাস্থ্য উপদেষ্টা সিঙ্গাপুরে গেলেও সেটাকে নিয়ে ট্রোল করা হয়। এটা তো রিসেন্টলি, ফর লাস্ট উইক, এটা তো রিসেন্টলি আমরা একদম শুরু থেকেই কিন্তু সেই স্বাস্থ্য উপদেষ্টার কথা বলছি, যখন এনসিপিও গঠিত হয় নাই। এবং যখন সার্জিস এই দায়িত্বটা থেকে নেমে আসলো, সে কিন্তু তার সবকিছু হিসাব দিয়ে এবং এটার দায় নিয়েই কিন্তু সে নেমে আসলো। এবং আমি আপনাকে বারবার বলছি, 1400 মানুষ যে জীবন দিয়েছে, এটা নিঃসন্দেহে একটা দলের না। আপনি যখন প্রোগ্রাম শুরু করলেন যে ব্যর্থতার দায় কেন আপনাদের দিকে আসে, ঠিক একই কাজটাই আপনি করলেন। আপনি যখন গণ অভ্যুত্থানের কোনো ক্রেডিটের কথা বলবেন যে ছাত্ররা আসবে, রক্ত দিবে, তারপর পড়ার টেবিলে চলে যাবে। আপনি দেখেন, আরেকটা কথা বলি আপনাকে, ধরেন 5ই আগস্ট সফল হয় নাই, 5ই আগস্ট সফল হয় নাই বা কোনো কারণে আওয়ামী লীগ ফিরে আসলো, আপনি বলেন তো গান পয়েন্টে কাকে নিবে? প্রথম আগে নিবে নাহিদ ইসলামকে, সার্জিসকে, হাসনাতকে, আসিফকে, মাহফুজকে। ডেফিনেটলি আপনি এটা স্বীকার করেন। তার মানে কি? অবশ্যই তাদের দিকে তীরটা বেশি। কেন বেশি এটা আপনারাই বুঝে নেন। তাহলে আমরা যখন এই যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন যদি ধরেই নিলাম ব্যর্থ, শহীদ, এটা তো আমি স্বীকার করি যে শহীদ এবং আহতদের প্রতি আমাদের যে দায়িত্ব ছিল সেটা আমরা পূরণ করতে পারি নাই, এটা আমাদের সম্মিলিত ব্যর্থতা। কিন্তু এই ব্যর্থতার পুরো ভাগটা নিতে হবে কিন্তু আমাদেরকে। এটা কিন্তু সবাই নিবে না, এটা কেউ নিবে না। এটা বিএনপি এসে বলবে তোমাদের দোষ, জামাত এসে বলবে তোমাদের দোষ, কেন সার্জিসকে বসাইছিলা, কেন অমুককে বসাইছিলা, কেন তমুককে বসাইছিলা। কিন্তু তখনও তারা বলবে না, কারণ এই গণ অভ্যুত্থানের ফসল কিন্তু সবাই ভোগ করছে, সেটা পিআর পদ্ধতিতে হোক আর এফটিপি পদ্ধতিতে হোক। নির্বাচন হয়ে কিন্তু আমরা কিন্তু নতুন দল, আমরা কিন্তু নির্বাচনের জন্য দল গঠন করি নাই। কিন্তু আপনারা যখন এইভাবে আপনি যেই হেডলাইনে প্রোগ্রাম শুরু করলেন, ওই হেডলাইনেই আমাকে আপনি ফ্রেমিং করলেন যে কেন জুলাই স্মৃতি ফাউন্ডেশন। আপনি গেল গত সপ্তাহে সিঙ্গাপুরে, আপনি কেন আগে থেকে এই গত এক বছরে স্বাস্থ্য উপদেষ্টা? আমি আপনাকে প্রশ্ন করেছি যে আপনার নেতাকে আপনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের, সেটা তো আমি বললাম, মানে প্রধান কর্তা ব্যক্তি হিসেবে আপনি কতটা কিভাবে মূল্যায়ন করেন? আপনাকে আমার সিম্পলি এই প্রশ্নটা করার, এটা কিন্তু আমি বলে দিয়েছি। আপনি যখন আমার উত্তরের প্রেক্ষিতে আপনি যদি শুধু সার্জিসের কথা বলবেন, তখন কিন্তু ওই ব্যর্থতার দায়টা আপনি টানেল ভিশন করে ফেললেন। বাকি দেখে আপনি যে মন্ত্রীর দায়িত্বে আছে আপনি তাকে উপেক্ষা করলেন। আপনি যে মন্ত্রীতে আছে আপনার প্রশ্নটা হওয়া উচিত ছিল যে এই সরকারের তো আপনাদেরও স্টেক আছে, তাহলে এই সরকার কতটুকু করেছে এবং এরপরে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে যখন সার্জিস ছিল সে কতটুকু করেছে। আপনি কিন্তু টানেল করে ফেললেন কোশ্চেনটা। আমি তো পিক এন্ড চুজ করার কিছু নেই এখানে। অবশ্যই আপনি পিক এন্ড চুজ করেছেন। পিক এন্ড চুজ করার কিছু নেই এখানে। আমার মনে হয় যে আমি আপনার নেতা, আপনি যেহেতু একটি দলকে রিপ্রেজেন্ট করছেন, আপনার দলের নেতার পারফরমেন্সটাকে আমি মূল্যায়ন করতে বলেছিলাম। আমি মনে হয় খুবই স্পষ্ট। এই বিষয়ে মোস্তফা ফিরোজ দীপু ভাই যদি কিছু যোগ করতে চান যোগ করতে পারেন। এবং আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি তিনি বলেছেন দেশ এখন জামায়াত চালাচ্ছে, তাই নির্বাচন পেছালে তারা নিজেদের আরো শক্তিশালী করতে পারবে। এই সরকার জামায়াত এনসিপির সরকার, আপনি কি তাই মনে করেন কিনা? এবং এই কথারও কি আসলে খুব বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে কিনা আমাদের? লাস্ট কথাটা কি? এই সরকার জামায়াত এনসিপির সরকার। আচ্ছা, আমি আলোচনা শুনতে শুনতে আমার কাছে মনে হচ্ছে যে আমরা মনে হয় কয়েকটা ঐতিহাসিক ভুল করে ফেলছি। যেমন এই ধারাবাহিকতাটাকে যদি আমরা ধরে নিই, তাহলে মানে উচিত ছিল মুক্তিযুদ্ধের পর, স্বাধীনতার পর
ছাত্রলীগের অথবা যারা ফিল্ডে যারা যোদ্ধা ছিল তাদেরই ক্ষমতা দখল করা উচিত ছিল। ভাই জাসদ কিন্তু পার্টি গঠন করেছিল। না, ক্ষমতা একদম ক্ষমতায় মানে বলার দরকার ছিল যে আমাদেরকে ক্ষমতায় নিতে হবে, কারণ শেখ মুজিবুর রহমান কে, উনি তো পাকিস্তানি কারাগারে ছিল, উনি কি করছে। আর একটা ভুল, এরশাদ বিরোধী আন্দোলনে আমরা তখন তরুণ, আমরা ছাত্র সংগ্রাম পরিষদ, আমাদেরও মনে হয় ওই আর একটা ভুল হয়েছে। কারণ দেখেন যার যার কাজ, আমি তো বললাম ফিল্ডে তো তারাই লড়বে যারা তরুণ ছাত্র শিক্ষক। আমি তো বললাম তো যে যদি সড়ক আন্দোলন সফল হতো তাহলে কি ওই স্কুলের ছাত্ররা বলতো যে আমাদেরকে ক্যাবিনেট শেয়ার করতে হবে? তো এটাই নিয়ম। আপনি বলতেছেন যে চাপটা বিএনপি বা জামাত তারা কি করছে, আপনি বিএনপি জামাতে 15 বছরের করতে করতে তারা যে ক্ষেত্রটা তৈরি করে দিল, আপনি তো লাস্ট ফাইটটা তো আপনি মুক্তিযুদ্ধের পর তোফায়েল আহমেদ মন্ত্রিত্ব গ্রহণ করেছিলেন না, তখন অলরেডি সে ম্যাচিউরড, কিন্তু মানে তিনি তখন ওই মন্ত্রী হওয়ার মতনই অবস্থানে ছিলেন, সচিব ছিলেন তিনি, মন্ত্রী না, সচিব ছিলেন, রাজনৈতিক সচিব ছিলেন। যাক, আমি যেটা বলতে যাচ্ছি কি যে দেখেন যে যুদ্ধটা তো তারাই করবে, বিএনপির পক্ষে মানে জামাতের পক্ষে, প্লাস হচ্ছে দেশের পক্ষে ছাত্ররা তরুণরাই যুদ্ধ করবে। যুদ্ধ করা মানে হচ্ছে আমি ক্যাবিনেট শেয়ার করা না, পাওয়ার শেয়ার করা না, এটা একটু মাথায় রাখতে হবে। কারণ তা নাহলে আমি বললাম তো আজকের যেই সংকটটা হচ্ছে, দুদিন পরে কিন্তু আবার কিন্তু ওই সংকটটাই হবে। যদি আমরা এটাই মনে করি যে কোনো মানে ফ্যাসিবাদ বা স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই যারা করবে, ফিল্ডে যারা থাকবে, তাদেরকেই ক্ষমতা নিতে হবে, তারাই মানে পাওয়ারে থাকবে, এই ধারাটা যদি করেন তাহলে তো আমি বলবো যে তাহলে নেপালের জেনজিরাও তাহলে ভুল করছে। তারা অনেকগুলি, আমি ওইটার সাথে নেপালের সাথে আমি মিলাইতে চাই না, কারণ নেপালের অবস্থানটা আমাদের এখানে আরও ভয়াবহ, এরকম ভয়াবহতা হয় নেই, কিন্তু একটা ধারাবাহিকতাটা দেখেন। আমি এই জন্য বললাম না, ওদের ম্যাচুরিটি লেভেলটা দেখেন, যেদিন শপথ নিয়েছে সেদিনই বলছে যে নির্বাচন কবে হবে, আমরা গোলায় ফেলছি। আর শামীম মাহাদের পাটোয়ারি যেটা বলছে এটা হলো বলার জন্য বলা যে এটা জামাতের সরকার, এটা এনসিপি সরকার। কারণ সবচেয়ে বিরোধিতাটা যেহেতু তাদের কাছ থেকে পাচ্ছে জাতীয় পার্টি, তাদের নিষিদ্ধের ব্যাপারটা, সেই কারণে হয়তো বলছে। আমার মনে হয় না এখানে জামাতকে জড়ানো। তাহলে বিএনপিরও আজকে প্রশাসনে বলেন, সরকারে বলেন, সব জায়গায় তো জামাত, এই যে দেখেন ইউনূস সাহেব নিয়ে যাচ্ছে 3টা দলকে, তাহলে এই 3টা দলই তো সরকার। মানে ডক্টর ইউনূসের তো আলাদা কোনো দল নেই, তার দল হচ্ছে বিএনপি, তার দল হচ্ছে জামাত, তার দল হচ্ছে এনসিপি। সুতরাং এখানে আলাদা করার কোনো কারণ নেই। এটা আমার ধারণা যে একটা ক্ষোভের রাগের বহিঃপ্রকাশ। জি, আরেকটা প্রশ্ন হচ্ছে যে পিআর পদ্ধতি নিয়ে জামায়াত ইসলামী সহ কয়েকটি দল আসলে দীর্ঘদিন ধরে মাঠে বক্তব্য দিয়ে আসছেন, ঐক্যমত্য কমিশনে বক্তব্য দিয়ে আসছেন, এবং আজকে ইনোভেশন নামের একটি জরিপ সংস্থা তার একটি জরিপ করেছে, যেখানে দেখা গেছে যে 56% মানুষ আসলে পিআর সিস্টেম সম্পর্কে ধারণা নেই। এটি একটি তথ্য। আবার জামায়াতের যিনি সেক্রেটারি জেনারেল আছেন মিয়া গোলাম পরোয়ার, তিনি বলছেন যে অধিকাংশ রাজনৈতিক দল, মানে 25টি রাজনৈতিক দল আসলে পিআর পদ্ধতির পক্ষে। তাহলে এখানে আসলে কিভাবে সমস্যাটার সমাধান হবে, যেহেতু ঐক্যমত্য কমিশন থেকেই এই সমাধান আসতে হবে, আজকেও প্রেস সচিব সেটি বলেছেন, আপনি কি মনে করেন? না, ডেফিনেটলি খুব ম্যাচিউর কথা বলেছেন। এটা তো রাজনৈতিক দলগুলোর মধ্যে। এখন একটা দেখেন, আজকে একটা পত্রিকা দেখলাম, পিনাকি ভট্টাচার্যের একটা বক্তব্য, সেটা বলতে একটা ডিজাস্টার হবে। আমিও মনে করি তাই। এই পিআর সিস্টেমটাকে একেবারে অবান্তর, এটা একেবারে মানে আজব জিনিস, সেটা আমি বলবো না। কিন্তু আমরা এই যে 52-53টা বছর আসলে যে কি করলাম, কিছুই তো করি নাই। 52-53 বছরে 2-3টা টার্ম হলো, কিছুটা ডেমোক্রেসির চর্চা হলো। এর আগে পরে কোনো হয়েছে? এরশাদের একটা লম্বা শাসন, শেখ মুজিবুর রহমান হলো বাকশাল দিল, তারপরে সেই আবার ডেমোক্রেসিতে আসলো, সেটা আধা কাজটা একটা ডেমোক্রেসি। মানে 91-তে এরশাদ পতনের পর যখন নাকি 2 দল মিলে আবার সংসদীয় ব্যবস্থায় আসলো, তখন মাত্র 2-3টা টার্ম পেলাম। এছাড়া তো 53 বছরে তা আসলে কিছু হয়নি, সেই চর্চা হইলো না। আর আপনি এখানে পিআর সিস্টেম করতেছেন সংখ্যানুপাতিক, এটা মানুষ ভোট দেবে জানবে না যে আরে আমি দিলাম আব্দুলকে, দেখা গেল যে আমার এমপি, মনে করলাম যে আব্দুলই জিতবে, সেখানে আসলো করিম চলে আসলো। এটা হয় না, এটা এইরকম ধাক্কা। এটা তো ওই যে এই জন্য বলছে পিনাকি ভট্টাচার্য যে জামাত এটার উপরে স্টাডি করেনি। আমাদের বাস্তবতায় এটা একেবারেই অনুপযুক্ত। এটা হয়তো
গণতন্ত্র একটা প্রাতিষ্ঠানিক রূপ নিলে আজকে তো হয়তো 15-20 বছর পরে হয়তো এটা বাস্তবতা লাভ করবে, কিন্তু এই মুহূর্তে তো অসম্ভব একটা ব্যাপার। জি, অসংখ্য ধন্যবাদ। আমি তাসমিমা জাবিন আপা আপনার কাছে প্রশ্ন করতে যে আপনার দল নিয়ে 2-3টি স্পেসিফিক প্রশ্ন, সেটি হলো যে আপনাদের গণ অধিকারের সঙ্গে যে একীভূত হওয়ার কথা চলছে সেটি কতটুকু সত্য, এবং হলে সেখানে আসলে পদের বন্টন কিভাবে হতে পারে আপনাদের মধ্যে, সেই বিষয়ে যদি এই আলোচনাটা একদম প্রাইমারি পর্যায়ে আছে। এটা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসে নাই। এটা যদি মানে আমরা কিভাবে এক হলে বা না হলে ব্যাপারটাকে আমরা আসলে এখন খারিজও করে দিচ্ছি না, আবার নিশ্চিত করছি না যে এটা এরকম হবে। এটা আদৌ হবে কি না, বা হলে কিভাবে হবে, বা কখন হবে, এগুলো যদি চূড়ান্ত সিদ্ধান্তে আসে তখন কিন্তু আমরা গণমাধ্যমকে জানাবো। এখন কিন্তু মানে আলোচনাটা দুই পক্ষ থেকেই চলমান। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের কেন্দ্রীয় যে কমিটি আছে, আহ্বায়ক কমিটি, ওখানে এখনো এই বিষয়টা আলোচিত হয় নাই, এবং ওরাই মানে আমাদের জেনারেল বডিটাই হচ্ছে আসলে সবচেয়ে মানে পাওয়ারফুল, মানে তাদের সর্বসম্মতিক্রমেই কিন্তু এই জিনিসটা এখান থেকে যাবে, এবং এর পরে আসলে ওই পদবি বা কিভাবে বিন্যাস হবে এটা সেকেন্ডারি। আমি ভাইয়ের দুইটা কথার প্রেক্ষিতে বলতে চাই যে আমার বক্তব্য বা কিন্তু রাগ আর ক্ষোভ না, অবশ্যই রাগ এবং ক্ষোভের বহিঃপ্রকাশ, এবং এই রাগ আর ক্ষোভের বহিঃপ্রকাশ শুধু আমার না, যারা মানে এই গণ অভ্যুত্থানের সাথে যুক্ত ছিল, আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই এটা এই সেন্টিমেন্টটাই কাজ করবে যখন যারা এই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে বা আহত হয়েছে তাদের সংক্রান্তে এরকম বলা হবে। আরেকটা বিষয় হচ্ছে যে ঐতিহাসিকভাবে আপনি দেখেন, আপনি কোনো একটি স্পেসিফিক দল না, পুরো আপনি ল্যান্ডস্কেপটা যদি দেখেন, আমাদের দেশে আসলে কখনোই নতুন নেতৃত্ব উঠে আসে নাই, কখনোই না। এই নতুন নেতৃত্বের আমরা গত 15 বছরে যে অবদান বিএনপি জামাতের, তারা যে ধরনের নির্যাতন শিকার হয়েছে, এই নির্যাতনটাকে তারা রাজনৈতিক রূপ দিয়ে কিন্তু সরকার পতন পর্যন্ত নিয়ে যেতে পারে নাই, কারণ নির্বাচনমুখী, নির্বাচনের জন্য আন্দোলন করেছে। সো এখানে যদি দেশের কল্যাণে এবং গণতান্ত্রিক উত্তরণের জন্য এই স্বৈরশাসন থেকে যদি একটা নতুন পক্ষের আবির্ভাব হয়, সেটা শুধু রাজনৈতিক দলগুলো, বিদ্যমান রাজনৈতিক দল না, আমার মনে হয় পুরো বাংলাদেশেরই সেটা ওয়েলকাম করা উচিত। সেটা সফল হবে, হারিয়ে যাবে, বিফল হবে, কি হবে সেটা সময় বলে দেবে। ধন্যবাদ। আমার কাছে 30-35 সেকেন্ড আছে, দিবু ভাই কিছু যোগ করতে চান কিনা? একই সঙ্গে প্রশ্ন হচ্ছে যে পিআর পদ্ধতি হলে অনেক বেশি মনোনয়ন বাণিজ্য হবে, এটা রুমিন ফারহানা আপা বলছেন, আপনি এই প্রসঙ্গে 30 সেকেন্ডে কিছু বলতে চান কিনা? পিআর পদ্ধতি হলে তো নমিনেশনে মনোনয়ন বাণিজ্যের কোনো স্কোপ নাই। এটা আফটার হইতে পারে যে মানে যে তারপরে দলগুলো মানে কাকে দেবে, তো সেটা যদি কেন্দ্রীয়ভাবে যদি নিয়ন্ত্রণ করে, সে বিএনপির যদি নিয়ন্ত্রণ করে তারেক রহমান, জামাতের যদি আমির করে, তাহলে কেন হবে? আমি এটা বরং আসন ভিত্তিক এতে মানে মনোনয়ন বাণিজ্যের সম্ভাবনাটা বেশি থাকে। আর তরুণদের ব্যাপারে আমি আবারও বলি, আমাকে ভুল যাতে কেউ না বোঝে, আমি বলছি যে এই যে বিদ্যমান অনেকগুলো গণঅভ্যুত্থানটা হলো, কিন্তু এতগুলো যে আইন শৃঙ্খলা মব, একটা তো আমি এই তরুণদেরকে আর দেখলাম না। ক্ষোভটা এখানে সম্ভবত তারা তাদের জায়গা থেকে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।